বাংলাদেশ থেকে কলকাতায় মাত্র ৬২০ টাকায় কিভাবে আসলাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলে আসলাম সেই ঐতিহাসিক স্টেডিয়াম কলকাতার ইডেন গার্ডেনে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাসা থেকে বের হয়েই চলে আসলাম শরীয়তপুর বাস স্ট্যান্ডে। এখানে ফেম কাউন্টারে টিকিট কাটার জন্য। এখানে টিকিটের মূল্য হলো ৫৫০ টাকা। কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে চলে আসলো বাস। ফেম বাসটি আসার পরেই সবাই উঠতে শুরু করলো, কারণ এই বাসটি বেনাপোলের উদ্দেশ্যে চলে যাবে। তারপরে বাসে উঠে গেলাম, বাসটিও ছেড়ে দিয়েছে। আমরা এখন বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিলাম। শরীয়তপুর থেকে কলকাতায় মাত্র ৬২০ টাকায় কিভাবে চলে আসলাম, আজকে সম্পূর্ণ ভ্রমণ গাইডটি আপনাদেরকে জানাবো। বলতে বলতেই চলে আসলাম বেনাপোলে। দেখেন এখানে এখন নেমে আমরা সরাসরি বেনাপোল অফিসে চলে যাব। এখান থেকে ভ্রমণ ট্যাক্সটি কেটে নিব। তারপরে দেখি অনেক মানুষ এখানে চলে আসছে সোনালী ব্যাংক, এখান থেকেই ভ্রমণ ট্যাক্সটি কেটে অলরেডি নিয়ে নিয়েছি। এখন আমরা ভিতরে প্রবেশ করব। ইন্ডিয়ার বর্ডারে এখানে দেখা যাবে। দেখেন ভিতরে চলে আসলাম। এখান থেকেই দেখেন ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে। এটাই হলো ইন্ডিয়ার বর্ডার। ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। ইন্ডিয়া ঢোকার আগে এখানে তাদের একটা রিসিপ্ট পূরণ করতে হবে, সেটা করেই চলে আসলাম ইন্ডিয়ার ভিতরে। ফাইনালি এখন আমি ইন্ডিয়ার মধ্যে চলে আসছি। এখানেই আমি আরেকটু আগালি, এখানে অটো স্ট্যান্ড আছে। এখান থেকে আমার বনগাঁর উদ্দেশ্যে রওনা দিতে হবে। এই অটোতে উঠেই এখান থেকে ৫০ রুপির মতো নেয়, তাই উঠে গেলাম এখান থেকে বনগাঁর উদ্দেশ্যে। বনগাঁ রেল স্টেশন। এখান থেকে ১৫-২০ মিনিট লাগে বনগাঁ যেতে। অলরেডি চলে আসছি বনগাঁ রেল স্টেশনে। এখান থেকেই শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিব। এখানে কতক্ষণ ঘুরে দেখলাম এই স্টেশনটা, খুবই ভালো লাগলো। ট্রেন আসতেছে, ওয়েট করতেছি। এখান থেকে আমি এখন টিকিটটি কেটে নিব। এখানে মাত্র ২০ রুপি টিকিট, যেটা বাংলাদেশি টাকায় ২৪ টাকার মতো হবে। যাই হোক, কিছুক্ষণ ওয়েট করার পরে ট্রেন চলে আসছে। তারপরে ট্রেনটিতে উঠে গেলাম, কারণ এখনই ছেড়ে দিবে ট্রেনটি শিয়ালদের উদ্দেশ্যে। এখান থেকে বেশি সময় লাগে না, ২ ঘন্টার মধ্যেই চলে আসলাম শিয়ালদা স্টেশনে। এখানে এসে দেখি উপচে পড়া ভিড় মানুষ শিয়ালদা স্টেশনে। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের গুলিস্তানের মতো এরকম মানুষ। যাই হোক, তারপরে আমি শিয়ালদা বাজারের দিকে চলে আসলাম। এখানে একটি হোটেলে উঠতেই হবে, কারণ রাত ৯টার বেশি বেজে গিয়েছে। তারপর একটি হোটেল পেয়েছি, যেটা প্রায় ৩৫০ রুপি দেওয়া লাগবে এক রাতের জন্য, কারণ আমি 2 দিনের সফরে আসছি। যাই হোক, তারপরে ৩০৮ নম্বর রুমটি নিয়ে নিলাম এক রাতের জন্য। এখানে ফ্রেশ হওয়ার পর তারপর আবার বেরিয়ে গেলাম কলকাতা শহরে, কারণ রাত্রে ঘোরাটা খুব ভালো একটা ঘোরা হবে, কারণ আমি মাত্র 2 দিনের সময় নিয়ে আসছি, এর জন্য আমার ঘুরতে হবে। যাই হোক, তারপরে আমি এদিকে এসে দেখি খুব সুন্দর ডিম বিক্রি করছে। কলকাতার এসে ডিম টেস্ট করলাম প্রথমেই। এখানে 2টা কুসুম দেখা গেল ডিমের মধ্যে, এবং ডিমগুলোর সাইজ কিন্তু খুবই বড় দেখেন, এবং 2টা কুসুম, এটা সত্যি অদ্ভুত একটা জিনিস। তারপর অনেকক্ষণ ঘোরার পর আবারও চলে আসলাম বাসে করে হোটেলের দিকে। সকালবেলা চলে আসলাম কলকাতার বিখ্যাত খাবার লুচি পরোটা খেতে। এখানে দেখেন লুচি পরোটার সাথে সালাদ এবং ডাল বুট দিয়েছে, এবং এই প্লেটের দাম মাত্র 15 টাকা। জাস্ট লুচির দামগুলো ধরা হয়েছে 5 টাকা পিস। খুব সুন্দর হয়েছে, তুলতুলে নরম লুচি, অসাধারণ, এবং খেয়ে খুবই ভালো লাগলো। নাস্তা খাওয়ার পর আমার উদ্দেশ্য হলো এখন হাওড়া ব্রিজ দেখা। এজন্য আমি মেন রোডে চলে যাব, বাসে উঠব। গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে, রাত ভরে বৃষ্টি হয়েছিল। কলকাতার রাস্তাঘাট পুরো বৃষ্টিতে তলিয়ে গেছে। দেখেন মেন রোডের অবস্থা, মনে হচ্ছে যে ঢাকা শহরে যেরকম হয় সেরকম পানি আটকে গেছে। তারপরে হাওড়ার বাস চলে আসছে, বাসে উঠে গেলাম, কারণ এখন আমার হাওড়া ব্রিজ দেখতে যাব, যেটা কলকাতার বিখ্যাত একটি ব্রিজ, হাওড়া ব্রিজ। যাই হোক, এখানে ওঠার পর এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তিনি বাংলাদেশের এক বন্ধুর সাথে তার ফেসবুকে পরিচিত, সেটা আমাকে বলল। বাংলাদেশে বরিশাল গেছেন না দাদা? বাংলাদেশ কোথায় গেছিলেন? বরিশাল। বরিশাল না? বন্ধুত্ব হয়েছিল বরিশালে ফেসবুকের মাধ্যমে? তারপর বাংলাদেশ গেছেন? আমার যাই বাংলাদেশে শরীয়তপুর জেলা ঘুরে আসছিলাম, শঙ্কর ডবল গ্রাম, আর ওটা থানাটা ছিল শায়ের, তাই আমার এখানে কলকাতা। এই দাদার সাথে কথা বলতে বলতেই চলে আসলাম হাওড়া স্টেশনে। দেখেন এটাই হলো কলকাতার সেই হাওড়া স্টেশন, খুব পুরনো একটি স্টেশন। এখানে আমি
হাওড়া স্টেশনে কতক্ষণ নেমে ঘুরলাম, দেখলাম, তারপরেই এই হাওড়া ব্রিজটা আপনাদেরকে এখন দেখাবো। এই যে সেই হাওড়া ব্রিজ, এটাই হলো কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ, যেটা আমরা অনেক ভিডিওতে দেখেছি। আজকে সরাসরি চলে আসলাম কলকাতার হাওড়া ব্রিজ দেখার জন্য। হাওড়া ব্রিজ দেখতে চলে আসলাম। এটাই হলো হাওড়া ব্রিজ, কলকাতার সেই হাওড়া ব্রিজটি অনেক নাম রয়েছে এই ব্রিজটির। এই ব্রিজটা আজকে নিজ চোখে দেখলাম প্রথমবার, সামনে থেকে দেখলাম, খুব ভালো লাগলো। কলকাতার এই হাওড়া ব্রিজটি খুবই বিখ্যাত এবং এটা ঝুলন্ত অবস্থায় রয়েছে হুগলি নদীর উপরে। এখানে প্রতিদিন অনেক পর্যটক আসে, ছবি তোলে এবং এই ব্রিজটি ভ্রমণ করে যায়। এই হাওড়া ব্রিজটিকে রবীন্দ্রনাথ ঠাকুরের নামেও অনেকেই চিনে। আমার কাছে হাওড়া ব্রিজটি খুবই ভালো লেগেছে। পুরো ব্রিজটা আমি হেঁটে হেঁটে পার করেছি, সময় লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো। এবং ব্রিজটি খুবই বড় একটি ব্রিজ এবং ঝুলন্ত অবস্থায় রয়েছে হুগলি নদীর উপরে। এখানে প্রতিদিন অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে এবং এটার পাশেই রয়েছে হাওড়া স্টেশন। এই ব্রিজটি অনেকবার মোবাইলে দেখেছি, ভিডিওতে দেখেছি, এজন্য আজকে নিজ চোখে দেখে গেলাম। খুবই ভালো লাগলো ব্রিজটিতে হেঁটে এবং হাঁটতে হাঁটতে ব্রিজটির এই পারে এসে দেখি কলকাতার বিখ্যাত ফুলের বাজার। এই ফুলের বাজারটিও কলকাতার অনেক পুরনো একটি বাজার। এখান থেকে অনেক ফুল বিক্রি হয় প্রতিদিন। কলকাতার হাওড়া ব্রিজটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এবং এখন আমি যাব কলকাতার সবচেয়ে বড় স্টেডিয়াম ইডেন গার্ডেন। কলকাতা ইডেন গার্ডেন যাব আজকে, আপনাদেরকে দেখাবো সেখানে যে কলকাতা স্টেডিয়ামটি। সরাসরি সামনে থেকে আজকে স্টেডিয়ামটি দেখবো। গাইস, চলে আসলাম সেই ঐতিহাসিক স্টেডিয়াম কলকাতার ইডেন গার্ডেনে। ইডেন গার্ডেনের সামনে চলে আসছি গাইস। আমার সামনেই এখন ইডেন গার্ডেন, ওই ইডেন গার্ডেন গাইস, চলে আসছি ইডেন গার্ডেনে। ইন্ডিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম কলকাতার ইডেন গার্ডেন। স্টেডিয়ামটি বাহির থেকে দেখুন। গেট নাম্বার 4। এই সেই ইডেন গার্ডেন যেখানে ইন্ডিয়ার অনেক রেকর্ড রয়েছে। কপিল দেব বিশ্বকাপ জিতেছিল এবং 11 সালে ইন্ডিয়া বিশ্বকাপ জিতেছিল এবং এখানে সচিন টেন্ডুলকার সেঞ্চুরি রয়েছে, অনেক রেকর্ড রয়েছে ইন্ডিয়ার এখানে। এই মাঠে তাদের অনেক স্মৃতির ছবিগুলো এখানে দেখতেই পারছেন স্টেডিয়ামের সামনে এবং তাদের অনেক অনেক রেকর্ড রয়েছে এই স্টেডিয়ামটিতে। কলকাতার ইডেন গার্ডেন ইন্ডিয়ার সবচেয়ে বড় একটি স্টেডিয়াম। স্টেডিয়ামে অনেক কাজ চলতেছে, কাজের জন্য কোনো বিদেশিকে ঢুকতে দেবে না, কারণ বিশ্বকাপের প্রস্তুতির জন্য মাঠ তৈরি করা হচ্ছে। অনেক চেষ্টা করলাম, তারপর ঢুকতে দিল না। কাজ চলতেছে এই স্টেডিয়ামে, বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে তারা, এই জন্য অনেক কাজ চলতেছে, তারা ঢুকতে দেবে না, ভিতরে নিষেধ রয়েছে। বললাম যে বাংলাদেশ থেকে আসছি, তারপর তারা ঢুকতে দেবে না, কারণ সব দেশ থেকেই যারা আসছে সবাইকে নিষেধ করা হয়েছে, এখন ঢুকতে দেবে না। বিশ্বকাপে খেলা হলে তখন ঢুকতে পারবে, এটাই তারা বলল। যাই হোক, তাই চলে যাচ্ছি। একটু খারাপ লাগলো, দূর থেকে এসেও দেখতে পারলাম না। অবশেষে কলকাতার রিক্সা দেখতে পারলাম। দেখেন, এইভাবেই তারা টেনে টেনে নিয়ে যায়। খুব ভালো লাগলো রিক্সাটি দেখে। এখন আমি শিয়ালদা স্টেশনে যাব, পুরনো সেই শিয়ালদা স্টেশন। এখান থেকেই ট্রেনে করে বনগাঁ যাব, বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করব। যাই হোক, আজকে আমি আপনাদেরকে পুরো ভ্রমণ গাইডটি বলবো। শরীয়তপুর থেকে যখন বাসে উঠেছিলাম বেনাপোলে 550 টাকা নিয়েছিল এবং বনগাঁয় আপনার প্রায় 40 রুপির মতো নিয়েছিল। তারপরে 20 রুপি নিয়েছিল শিয়ালদা স্টেশন পর্যন্ত। এই হলো 620 টাকার মধ্যে আমি কলকাতা চলে আসছি, যেখানে ভ্রমণ ট্যাক্স বাদে আপনাদেরকে বললাম। তাই আপনারা যারা আসতে চান খুব সহজে আসতে পারবেন। ঢাকা থেকে 500 টাকায় বেনাপোলে চলে আসা যায়। তারপর আমি ট্রেনে করে বনগাঁর উদ্দেশ্যে রওনা দিলাম। বনগাঁ চলে আসছি এবং আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।